আসসালামু আলাইকুম, নার্গিস মজিদিমা স্বাগত জানাচ্ছি এনটিভির সকালের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। দল হিসাবে আওয়ামী লীগকে বিচার প্রক্রিয়ার মাধ্যমে নিষিদ্ধ ও তাদের সকল কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা আরোপে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। জুলাই অভ্যুত্থানে আহতদের ওয়ারিয়র্স অফ জুলাই এবং জুলাই মঞ্চ নামে আলাদা তিনটি সংগঠন। আওয়ামী লীগের বিচারিক প্রক্রিয়া শুরু করতে বিলম্ব অথবা তাদের কার্যক্রম নিষিদ্ধ না হলে ছাত্র জনতা রাজপথে অবস্থান নেবে বলে হুঁশিয়ার করেছেন এনসিপির নেতারা। নিয়ামুল আজিজ সাদেকের রিপোর্ট। আওয়ামী লীগকে নতুনভাবে রাজনীতিতে আনার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে যে খবর বেরিয়েছে তারই প্রতিবাদে মুখর ছাত্র সংগঠন ও বিভিন্ন নাগরিক প্ল্যাটফর্ম। শাহবাগে অবস্থান নিয়ে জুলাই মঞ্চের কর্মীরা আওয়ামী লীগ নিষিদ্ধে স্লোগান দেন। গণঅভ্যুত্থানে আহত ছাত্ররাও রাস্তায় নেমে আসেন আওয়ামী লীগের ফ্যাসিবাদ রূপের পুনরাবৃত্তি ঠেকাতে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে আওয়ামী লীগ নিষিদ্ধে 48 ঘন্টার আলটিমেটাম দেন তারা। জাতীয় নাগরিক পার্টি শাহবাগে মহানগর দক্ষিণের নেতাকর্মীদের নিয়ে সমাবেশ করে। সেখানে দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেন, সেনাবাহিনীকে কেউ প্রতিপক্ষ বানায়নি, বরং আওয়ামী লীগ পুনর্বাসনে যারা চেষ্টা করছে তাদের বিরুদ্ধে কথা বলছেন তারা। বাংলাদেশ সেনাবাহিনীর উপর আমাদের পূর্ণ আস্থা, পূর্ণ সমর্থন এবং এই ইনস্টিটিউশনের উপর আমাদের পূর্ণ শ্রদ্ধা রয়েছে। আমরা কোনো ব্যক্তির উপরে আমাদের কোনো ধরনের ক্ষোভ নেই। আমরা বলতে চাই, এই ইনস্টিটিউশনের উপর আঘাত করে দেশকে ইনস্টিটিউশন করবেন না। দলটির সদস্য সচিব আখতার হোসেন বলেন, এক বিন্দু রক্ত থাকতে আওয়ামী লীগের বিকল্প কোনো রাজনীতি হতে দেবে না এনসিপি। বাংলাদেশের মানুষ শুধু তাদের কথার মধ্য দিয়ে নয়, তাদের জীবন দিয়ে আওয়ামী লীগের বিষয়ে তাদের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে। আমাদের ভাইরা জীবন দিয়েছিল ওই খুনি হাসিনার হাত থেকে বাংলাদেশকে রক্ষা করতে। সন্ধ্যায় রাজধানীর বকশীবাজারে জাতীয় নাগরিক পার্টির লালবাগ জোনের ইফতারে যোগ দেন নাহিদ ইসলাম। বলেন, আওয়ামী লীগের ফ্যাসিবাদের যাত্রা শুরু হয়েছিল ১/১১ বন্দোবস্ত থেকে। দেশে নতুন করে আর কখনো ১/১১ হতে দেয়া হবে না। যে আওয়ামী লীগের পুনর্বাসন নিয়ে নানা ধরনের ষড়যন্ত্র এবং পরিকল্পনার কথা আমরা বিভিন্ন জায়গায় শুনতে পাচ্ছি। আমরা খুব স্পষ্টভাবেই বলেছি এবং আজকের এই অনুষ্ঠান থেকে আবারও বলে দিতে চাই, আওয়ামী লীগের পুনর্বাসন কোনো ধরনের পরিকল্পনা করলে তাকে কঠোর হস্তে দমন করা হবে। আমরা এই প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে নয়, প্রতিষ্ঠানগুলোকে আমাদের পুনর্গঠন করতে হবে, দাঁড়া করাতে হবে, কিন্তু যারা এই সাথে জড়িত সেই জড়িতদের অবশ্যই শাস্তির আওতায় আনতে হবে। ফলে আমাদের এই প্রতিষ্ঠানগুলোর পক্ষে থাকতে হবে এবং জড়িত ব্যক্তিদের শাস্তির আওতায় আনতে হবে। এবং এই প্রতিষ্ঠানগুলোর ভিতরে যদি আওয়ামী দোষরা থাকে, যারা আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করতে হয়, তাদেরকে কঠোর বিচারের আওতায় আনতে হবে। ফ্যাসিবাদের পুনর্বাসন শক্ত হাতে দমন করা হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। নিয়ামুল আজিজ সাদেক, এনটিভি নিউজ, ঢাকা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, যে ঐক্য নিয়ে স্বৈরাচারকে বিদায় করা হয়েছে, যে কোনো উপায়ে সে ঐক্য ধরে রাখতে হবে। এমন কিছু করা যাবে না যাতে পলাতক স্বৈরাচার ঘাড়ে চেপে বসার সুযোগ পায়। সংস্কার ও নির্বাচনকে মুখোমুখি দাঁড় করানো হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। শনিবার 12 দলীয় জোটের ইফতার মাহফিলে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব বলেন তারেক রহমান। ইমরুল হাসানের রিপোর্ট। রাজনীতিবিদদের সম্মানে শনিবার ইফতারের আয়োজন করে যুগপৎ আন্দোলনে বিএনপির শরিক 12 দলীয় জোট। অনুষ্ঠানে লন্ডন থেকে অনলাইনে যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। আওয়ামী লীগের ফ্যাসিবাদী সরকার সব প্রতিষ্ঠানকে ধ্বংস করেছিল উল্লেখ করে তারেক রহমান বলেন, স্বৈরাচারের রক্তচক্ষু উপেক্ষা করে তাই 2 বছর আগে রাষ্ট্র মেরামতের ভাবনার কথা তুলে ধরেছে বিএনপি। মতপথের ভিন্নতা থাকলেও দেশ ও জনগণের স্বার্থে সবাইকে এক থাকার আহ্বান জানান তিনি। যেই ঐক্যকে নিয়ে আমরা স্বৈরাচারকে বিদায় করেছিলাম, সেই ঐক্যকে আমরা ধরে রাখি। ঐক্যকে ধরে রেখে এই দেশের মানুষের প্রত্যাশিত গণতন্ত্রকে আমরা প্রতিষ্ঠিত করব। এই দেশের মানুষের প্রত্যাশিত সংস্কার প্রক্রিয়াকে আমরা সকলে মিলে আলোচনার মাধ্যমে সকলে মিলে বাস্তবায়ন করব। আমাদেরকে যে কোনো মূল্যে ঐক্যকে ধরে রাখতে হবে। মতভিন্নতা থাকবে, আমরা বসবো, আলোচনা করব,
এমন কিছু আমরা বলবো না, এমন কিছু করা থেকে আমরা বিরত থাকার চেষ্টা করব যাতে করে কোনোভাবেই স্বৈরাচার বা তার প্রেতাত্মারা আবার এদেশের মানুষের কাঁধে চেপে বসতে পারে। সংস্কার আগে না নির্বাচন আগে, এমন বিতর্ক নিয়ে কথা বলেন তারেক রহমান। গণতন্ত্র বলতে একজন সাধারণ মানুষের কাছে এক কথায় নির্বাচন, নিরপেক্ষ নির্ভয় ভোট দেওয়ার যে সিস্টেম, সেটিকেই গণতন্ত্র বলি আমরা। সারা পৃথিবীতে সেটি গণতন্ত্র হিসাবে প্রচলিত বা স্বীকৃত। দুঃখজনকভাবে আমরা দেখছি একটি পরিস্থিতির উদ্ভব হচ্ছে, সংস্কার এবং নির্বাচনকে মুখোমুখি দাঁড় করানো হচ্ছে। কেউ কেউ বলছেন যে সংস্কার শেষ হবে, তারপরে নির্বাচন হবে। আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি যে সংস্কার যেটা শেষ হয়ে যায় সেটা তো সংস্কার হতে পারে না। এটা একটা কন্টিনিউয়াস প্রসেস, চলমান প্রক্রিয়া সংস্কার। যদি সে কোনো একটি বিষয় শেষ হয়ে যায়, সেটি সংস্কার নয়। ক্ষমতায় গেলে সুশাসন প্রতিষ্ঠার প্রতিশ্রুতিও পুনর্ব্যক্ত করেন তারেক রহমান। সুন্দরভাবে ইমরুল আহসান, এনটিভি নিউজ, ঢাকা। 5 আগস্ট দেশের রাজনীতিতে পট পরিবর্তনের পর নতুন রাজনৈতিক দলের পাশাপাশি আত্মপ্রকাশ করেছে নতুন ছাত্র সংগঠনও। কেমন হলো এই দল, সামনেও বা কী করলে হয়ে উঠতে পারে শিক্ষার্থী বান্ধব, তা জানিয়েছেন ছাত্রদল ও ছাত্র শিবিরের 2 শীর্ষ নেতা। নীতি নৈতিকতার আর মূল্যবোধের স্থান থেকে আগামীতে শক্ত অবস্থানে থাকবে নতুন সংগঠনটি বলে মনে করেন তারা। আর অতি ডান বা অতি বাম কোনো দিকেই নয়, সবার সাথে তাল মিলিয়ে এগিয়ে যেতে চান বলে জানিয়েছেন নতুন সংগঠনের সদস্য সচিব জাহিদ হাসান। বিস্তারিত ইফতেখার রেজার রিপোর্টে। 5 আগস্ট দেশের ইতিহাসে সর্ববৃহৎ গণ অভ্যুত্থানের পর দীর্ঘদিন চাপে থাকা রাজনৈতিক দলগুলো পুনরায় মুক্ত পরিবেশে ও প্রকাশ্যে রাজনীতি করার সুযোগ পাচ্ছে। এর সাথে পিছিয়ে নেই সেই রাজনৈতিক দলগুলোর সাথে ছাত্র সংগঠনগুলোও। রাজনীতির প্রেক্ষাপটে এসেছে নতুন দল ও ছাত্র সংগঠন। নতুন ছাত্র সংগঠনকে স্বাগত জানিয়ে জাতীয়তাবাদী ছাত্র দলের সাধারণ সম্পাদক বলেন, রাজনীতির মাঠে নতুন ছাত্র সংগঠনের আত্মপ্রকাশ কতটা ইতিবাচক হলো তা সময় সাপেক্ষ। আগামীতে তার সংগঠন ছাত্রদল বুদ্ধিবৃত্তিক চর্চার দিকে ঝুঁকবে বলেও জানান ছাত্রদলের এ নেতা। নতুন যে ছাত্র সংগঠন আসলে সেটি সাধারণ শিক্ষার্থীর জন্য কতটুকু কল্যাণকর হবে, এটি আসলে সময় সাপেক্ষ বিষয়। যে গত 15.5 বছর ধরে একটি খারাপ সময়ের মধ্যে আমরা অতিবাহিত হয়েছি। আমরা রাজপথে আন্দোলন সংগ্রামের বিপরীতে একটি বুদ্ধিভিত্তিক জায়গার যে রাজনীতিক, বিশেষ করে বিতর্ক, তারপরে হচ্ছে মনন সৃজনশীলতার কার্যক্রমের বিষয়গুলো আমরা খুব গভীরভাবে মনোযোগ দিচ্ছি। নীতি নৈতিকতা আর মূল্যবোধের স্থান থেকে শক্ত অবস্থানে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ থাকবে এমন প্রত্যাশা ব্যক্ত করে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সেক্রেটারি জেনারেল বলেন, ছাত্র সংগঠনগুলোর মধ্যে রাজনৈতিক মতানৈক্য থাকলেও সংগঠনগুলোর মুখোমুখি দাঁড়ানো উচিত নয়। কেউ গণতান্ত্রিক ছাত্র সংসদের এক ধরনের ফিলসফি আছে, অন্য অন্য ছাত্র সংগঠনগুলোর এক ধরনের, বাম রাজনীতি একরকম। তো ওই জায়গা থেকে আমাদের মতানৈক্য থাকবে, এটা তো স্বাভাবিক বিষয়। এই জায়গায় ক্লাসের জায়গাটা তৈরি হওয়াটাই হচ্ছে সমস্যা। যখন কেউ মনে করে যে আমি হচ্ছে তার অপোনেন্ট এবং তাকে দমন করতে হবে, এটা তো সেই ফ্যাসিবাদী চিন্তা। সদ্য ঘোষিত জাতীয় নাগরিক পার্টির ছাত্র সংগঠন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের সদস্য সচিব বলছেন, ছাত্রদের সংশ্লিষ্ট ইস্যু বা কখনো জাতীয় ইস্যুতে কথা বলবে এ সংগঠন। আমরা কেবলমাত্র ছাত্রদের সংশ্লিষ্ট ইস্যু এবং কখনো কখনো জাতীয় ইস্যু যেগুলোতে ছাত্রদের পক্ষ থেকে প্রস্তাবনা যাওয়া প্রয়োজন, আমরা ন্যাশনাল ইস্যুগুলোতে সেই প্রস্তাবনা দিতে চাই, যেটি বাংলাদেশ এবং বাংলাদেশের জনগণের পক্ষে কাজ করবে। বাংলাদেশে যে অতি ডান এবং অতি বামের ক্লাশ, যে কালচারাল ক্লাশের মধ্য দিয়ে আমরা দীর্ঘ সময় ধরে যাচ্ছি, আমরা সেই দ্বন্দ্বে পা না দিয়ে বরং একটি মধ্যমপন্থী এবং ছাত্রদের জন্য সুবিধাজনক, ছাত্রদের ছাত্র সংশ্লিষ্ট কাজকর্ম করবে এবং মধ্যমধারা ছাত্র রাজনীতি তৈরি করতে চাই। দেশের আগামীর গণতন্ত্র ও নেতৃত্ব নির্বাচনের প্রক্রিয়া হিসেবে মাঠের সক্রিয় সব ছাত্র সংগঠন অতি দ্রুত দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছাত্র সংসদ নির্বাচন চাই। ইফতেখার রেজা, এনটিভি নিউজ, ঢাকা। দেশের গণমাধ্যমকে সংকটাপন্ন অবস্থা থেকে উত্তরণে সাংবাদিকতা সুরক্ষা আইন, জাতীয় গণমাধ্যম কমিশন গঠন, এক প্রতিষ্ঠানের একটি মাত্র গণমাধ্যমের মালিকানা এবং সংবাদপত্রের উপর কর্পোরেট ট্যাক্স তুলে দেওয়া সহ 20টি সুপারিশ দিয়েছে গণমাধ্যম সংস্কার কমিশন। শনিবার দুপুরে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে সুপারিশমালা হস্তান্তর করা হয়। এ সময় প্রধান উপদেষ্টা বলেন, সংস্কার প্রস্তাবের যেগুলো এখনই বাস্তবায়ন সম্ভব সেগুলো দ্রুত করতে চায় তার সরকার। হাসান জাবেদের রিপোর্ট।
প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় গণমাধ্যম সংস্কার কমিশন তাদের প্রতিবেদন হস্তান্তর করে। পরে সংবাদ সম্মেলনে সুপারিশের নানা দিক তুলে ধরেন কমিশন প্রধান সিনিয়র সাংবাদিক কামাল আহমেদ। জানান 1400 ব্যক্তির মতামতের ভিত্তিতে প্রতিবেদন তৈরি করা হয়েছে। বলেন, গণমাধ্যমে কালো টাকা প্রবেশ করেছে, স্বচ্ছ প্রক্রিয়ায় লাইসেন্স দেয়া হয়নি এবং বিনিয়োগের উৎস ঘোষণা করা হয়নি। বৃহৎ এবং মধ্যম আকারের যত গণমাধ্যম কোম্পানি আছে তাদের উচিত হবে পাবলিক লিস্টেড কোম্পানি করা, শেয়ার ফ্লোট করা এবং সাংবাদিক কর্মচারীদেরকে তাদের শেয়ারের অংশীজন বানানোর শেয়ার দেওয়া। এটা আমরা প্রস্তাব করেছি। আমরা ক্রস ওনারশিপ এটাও বন্ধ করার প্রস্তাব করেছি। ওয়ান হাউস ওয়ান মিডিয়া, এর চাইতে বেশি হতে পারবে না। এটা করার উপায় কি হতে পারে? উপায় হচ্ছে যে তারা তাদের যে কোনো একটি বেছে নেবেন, কোনটা তারা রাখবেন, অন্যটি মালিকানা হয় হস্তান্তর করবেন অন্য কারো কাছে, অথবা তারা দুটো হাউসকে মিলিয়ে যেই মাধ্যমটা রাখবেন সেই মাধ্যমটাকে আরও স্ট্রঙ্গার, আরও বড় আকারের প্রতিষ্ঠান হিসাবে পরিচালনা করবেন। মুক্ত গণমাধ্যম নিশ্চিত করতেই সাংবাদিকদের আর্থিক নিরাপত্তা দেওয়ার উপর গুরুত্বারোপ করেন তিনি। সাংবাদিকদের ন্যূনতম বেতন সরকারি বেতন কাঠামোর 9ম গ্রেডের সমপরিমাণ করার সুপারিশ করা হয়। অন্যান্য সুপারিশের মধ্যে রয়েছে সাংবাদিকতা করার ন্যূনতম যোগ্যতা স্নাতক পাস, বাংলাদেশ টেলিভিশন ও বেতারকে স্বায়ত্তশাসন দেয়া এবং দুটি প্রতিষ্ঠানের সমন্বয়ে জাতীয় সম্প্রচার সংস্থা তৈরি করা। একটা স্থায়ী কমিশন, জাতীয় গণমাধ্যম কমিশন, মিডিয়া কমিশন হবে স্থায়ী, এবং এই কমিশনই সাংবাদিকতার অধিকার সুরক্ষার বিষয়টিও নিশ্চিত করবে। আবার একই সাথে গ্রিভেন্সেস মেকানিজম, যেটা অর্থাৎ সংবাদ মাধ্যমের ভুলের কারণে যারা ক্ষতিগ্রস্ত হয় তাদের প্রতিকার দেওয়ার কাজটা ওই গণমাধ্যম কমিশন করবে। তিনি আরও বলেন, সংবাদপত্রের সার্কুলেশন এবং টেলিভিশনের টিআরপি নিয়ে জালিয়াতির প্রমাণ পাওয়া গেছে। জানান, সর্বোচ্চ 52টি দৈনিক পত্রিকার মোট 10 লাখ কপি একদিনে বিক্রি হয়, যা সরকারি হিসাবের চেয়ে অনেক কম। 1,41,00,000 পত্রিকার হিসাবটা একেবারেই ভুয়া, জালিয়াত হিসাব। হাসান জাবেদ, এনটিভি নিউজ, ঢাকা। জাতীয় ঐক্যমত্য কমিশনের দেয়া 166টি সংস্কার প্রস্তাবের মধ্যে খেলাফত মজলিস 140টিতে এবং লেবার পার্টি 147টিতে একমত প্রকাশ করেছে। শনিবার সকালে জাতীয় সংসদ ভবনের এলডি হলে জাতীয় ঐক্যমত্য কমিশনের কাছে নিজ নিজ দলের পক্ষে প্রস্তাবনা জমা দেয় খেলাফত মজলিস ও লেবার পার্টি। এ সময় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ বলেন, দলগুলোর সংখ্যা আলোচনা করেই সংস্কারের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। লেবার পার্টির চেয়ারম্যান মুস্তাফিজুর রহমান ইরান বলেন, দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের সাথে তারা একমত হলেও প্রাদেশিক বিভাজনের পক্ষে তারা নন। খেলাফত মজলিসের মহাসচিব ডক্টর আহমদ আব্দুল কাদের বলেন, 400 আসনে সরাসরি ভোট হতে হবে। 10 মাসের সংস্কার করেই নির্বাচন সম্ভব বলে মনে করেন তিনি। আওয়ামী লীগকে বিচারের আগে কোনো নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেওয়া যাবে না বলে মত দেন তিনি। আগামী নির্বাচন জাতীয় সংসদ নির্বাচন না হয়ে গণপরিষদ নির্বাচন হওয়া উচিত বলে মনে করেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি। জাতীয় ঐক্যমত্য কমিশনে জাতীয় নাগরিক পার্টির মতামত কি হবে সে বিষয়ে শনিবার আয়োজিত সংবাদ সম্মেলনে একথা বলেন দলটির যুগ্ম আহ্বায়ক সারওয়ার তুষার। একই সাথে জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার ন্যূনতম বয়স 23 বছর আর ভোটার হওয়ার ন্যূনতম বয়স 16 করার পক্ষে মত দিচ্ছে দলটি। রোববার দুপুরে জাতীয় ঐক্যমত্য কমিশনের সংস্কার প্রস্তাবের উপর নিজেদের মতামত জমা দেয়া হবে বলে জানান তিনি। 1972 সালে প্রণীত সংবিধান নয়, দেশের জন্য নতুন সংবিধান প্রয়োজন বলেও মন্তব্য করেন এই এনসিপি নেতা। কমিশনের কাছে জানতে চাইব যে কি ভিত্তিতে আপনারা আলোচনা ছাড়া ওই 111টা বাছাই করলেন, এটা আমাদের তাদের কাছে প্রশ্ন থাকবে। কারণ ওখানে অনেকগুলো জিনিস আছে যেগুলো আমাদের কাছে মনে হয়েছে যে গ্রেটার আলোচনা দরকার আছে। তো এই দুটো পদ্ধতির মধ্যেই আমাদের মূলত আছে যে আপনারা দেখেছেন যে আমরা কিন্তু শুরু থেকেই বলে এসেছি যে আমরা একটা নতুন গণতান্ত্রিক সংবিধান চাই, বা অর্থাৎ সংবিধান পুনর্লিখন চাই, এবং সেটা করার জন্য আমরা সবচেয়ে ভালো পদ্ধতি মনে করি যে গণপরিষদ নির্বাচন। কিন্তু আবার আমরা বলেছি যে গণপরিষদ নির্বাচন যদি নাও হয় তাহলে সেক্ষেত্রে গণপরিষদ ও আইনসভা হিসেবে নির্বাচিত সংসদ, যেটাকে ইংরেজিতে অনেকে বলে থাকেন ম্যান্ডেটেড কনস্টিটিউয়েন্ট লেজিসলেচার, মানে এমন একটা আইনসভা যার গণপরিষদের ভূমিকাও থাকবে। তো সেই প্রস্তাবটা আমাদের বিবেচনার মধ্যে আছে। এই দুটো নিয়ে আমরা কথা বলবো আগামীকাল।
সেনাবাহিনীর প্রতি শ্রদ্ধাবোধ ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে বলে আশা প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। শনিবার জাতীয় প্রেসক্লাবে রংপুর ডিভিশনাল রিপোর্টার্স ফোরাম RDRF ঢাকার ইফতার ও দোয়া মাহফিলের এক প্রশ্নের উত্তরে তিনি একথা বলেন। RDRF-এর ইফতার ও দোয়া মাহফিলে সমিতির সদস্য ও রাজনৈতিক নেতারা অংশগ্রহণ করেন। সেনাপ্রধানের বিরুদ্ধে তাদের কোনো অবস্থান নেই উল্লেখ করে সার্জিস বলেন, অভ্যুত্থানের পক্ষে শক্তির মুখোমুখি অবস্থানে দাঁড়াবেন না তারা। আয়োজনে যোগ দিয়ে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, গণমাধ্যমে যাতে মালিকপক্ষ হস্তক্ষেপ করতে না পারে সেই বিষয়ে আইন হওয়া প্রয়োজন। এখানে সেনাবাহিনীর প্রধানকে মানে সরানো বা এরকম কোনো প্রশ্ন কিন্তু কখনো আসেনি। কিছু গুজব ছড়ানো হচ্ছে যে সেনাবাহিনীর প্রধানকে অপসারণ, না, আমরা আমাদের জায়গা থেকে কখনো এটি বলিনি এবং আমরা মনে করি এই অবস্থাও তৈরি হয়নি এবং আমরা এই অবস্থা যেন তৈরি না হয় নির্বাচনের পূর্ব পর্যন্ত, সেটি আমরা প্রত্যাশা করি। মিডিয়া পরিচালনার ক্ষেত্রে মালিকের কোনো হস্তক্ষেপ থাকবে না, এই ধরনের একটি আইন হলে পরে আমরা যে গণতন্ত্রের জন্য এত রক্ত ঝরেছে, এত রক্তপাত, তাহলে সেই ঝরানো রক্তটা সে মর্যাদা লাভ করবে। রাজধানীর আদাবরে 5 বছরের এক কন্যা শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপির আদাবর থানা পুলিশ। গতকাল রাতে তাকে রাজধানীর আদাবর এলাকা থেকে গ্রেফতার করা হয়। ভারপ্রাপ্ত কর্মকর্তা SM জাকারিয়া জানান, শিশুটির বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন আইনে অভিযুক্ত মাইনুদ্দিনকে আসামি করে এজাহার দায়ের করেন। এজাহারে বলা হয়, গত 21 মার্চ বিকেলে 5 বছরের শিশুটিকে মাইনুদ্দিন তার বাসায় নিয়ে যায়। এরপর তাকে ধর্ষণের চেষ্টা করে। তবে মেয়েটি কান্নাকাটি করলে মাইনুদ্দিন তাকে ছেড়ে দেয়। তিনি বলেন, শনিবার সন্ধ্যায় ফের আসামি শিশুটির বাসার সামনে এলে শিশুটি তাকে দেখে কান্নাকাটি শুরু করে। পরে প্রতিবেশীদের সহযোগিতায় মাইনুদ্দিনকে আটক করে পুলিশ। গতকালকে 4টার দিকে, বিকেল 4টার দিকে ভিকটিমকে তাদের অজান্তে অভিযুক্ত তার নিজ বাড়িতে নিয়ে যায়। মেয়েটা তাকে দেখার সঙ্গে সঙ্গে সে চিনতে পারে এবং সে আবার তাকে দেখে কান্নাকাটি শুরু করে। সঙ্গে সঙ্গে তার বাবা মাকে জানায় যে ওই ছেলেটাই কালকে আমাকে নিয়ে গিয়েছিল। এরপরে তার বাবা এবং স্থানীয় লোকজন ওই ছেলেটাকে আটক করে এবং পুলিশের সংবাদ দেয়। তারপরেই তো আমরা তাকে নিয়ে আসলাম। মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। জাতীয় রাজস্ব বোর্ড NBR চেয়ারম্যান আব্দুর রহমান খান বলেছেন, বিগত সরকারের সময়ে বাজেটগুলো উচ্চাভিলাষী ছিল, যার ফলে ঋণের পরিমাণ বেড়ে গেছে। তাই বাস্তবতার উপর ভিত্তি করে বাজেট প্রণয়ন করা উচিত বলে মনে করেন তিনি। শনিবার বিকেলে রাজধানীর পুরানা পল্টনে ERF কার্যালয়ে রাজস্ব সংগ্রহ নিয়ে আয়োজিত সেমিনারে তিনি এসব কথা বলেন, বাজেটের আকার যে পরিমাণ করা হয় সেটা বাস্তবায়ন হয় না, ফলে ঘাটতির পরিমাণ বেড়ে যায়। তাই রাজস্ব সংগ্রহের সক্ষমতা অনুযায়ী বাজেটের আকার করা উচিত। ভবিষ্যতে আর অফলাইনে রিটার্ন নেওয়া হবে না উল্লেখ করে NBR চেয়ারম্যান আরও বলেন, প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়াতে NBR-এর কার্যক্রম ডিজিটালাইজড করা শুরু হয়েছে। রাজনৈতিক সদিচ্ছা ছাড়া শুধুমাত্র NBR-এর একার পক্ষে রাজস্ব আয় বাড়ানো সম্ভব নয় জানিয়ে বক্তারা আইনের যথাযথ প্রয়োগের তাগিদ দেন। আমরা ডেফিনেটলি এর আগে যে বাজেটগুলো করেছি সেগুলোতে উচ্চাভিলাষী বাজেট ছিল, যে কারণে আমাদের ঋণের বোঝা বেড়ে গেছে। আমরা কিন্তু অনেক ক্ষেত্রে অনেক অ্যাগ্রেসিভও হয়ে গেছি। এই যেটা বললাম, বাড়াও বাড়াও বাড়াও, এই করতে করতে অনেক জায়গায় কিন্তু আমাদের বিজনেস পিপলরা কমপ্লেন করছে, আমাদের ফরেন ইনভেস্টররা কমপ্লেন করছে যে আমাদের ট্যাক্স রেজিমটা অনেক অনেক বেশি রিগ্রেসিভ হয়ে গেছে এবং এগুলোকে অ্যাড্রেস করতে হবে। সারা লাইফস্টাইল ঈদ কেনাকাটার খবর। ঈদ যত ঘনিয়ে আসছে, বিপণী বিতানগুলোতে বাড়ছে ক্রেতা সমাগম। ক্রেতারা ঈদ বাজারে ছুটছেন পাঞ্জাবি সহ অন্যান্য পোশাকের সন্ধানে। আর বাবা ছেলে পাঞ্জাবি কম্বো এবারের ঈদের বিশেষ আকর্ষণ বলছেন বাজার সংশ্লিষ্টরা। এছাড়াও বাজারে এসেছে বিভিন্ন ডিজাইনের পাঞ্জাবি। রিপোর্ট কায়কোবাদ মাহমুদের।
ঈদ মানেই নতুন পোশাক, আর ছেলেদের জন্য ঈদের অন্যতম প্রধান আকর্ষণ পাঞ্জাবি। এবার ঈদে পাঞ্জাবির বাজারে বিশেষ আকর্ষণ বাবা ছেলে কম্বো পাঞ্জাবি। একই ডিজাইনের পাঞ্জাবি পরে ঈদ উদযাপনে অনেকেই কিনছেন এই ধরনের কম্বো। কালার যেটা চয়েস হয় এটাই মিলে কিনবো ছেলে বাপ বেটারা। বাবা যে পাঞ্জাবি নিবে ওইটা লে পাঞ্জাবি নিবে। ঈদ সামনে রেখে বাজারে এসেছে বাহারি সব ডিজাইনের পাঞ্জাবি। ভাঙচুর, কাবলি সহ বিভিন্ন ডিজাইনের পাঞ্জাবি রয়েছে ক্রেতাদের আগ্রহের কেন্দ্রে। আর গরম আবহাওয়ায় সুতি কাপড়ের পাঞ্জাবির বিক্রি বেশি বলে জানালেন বিক্রেতারা। এই যে ভাঙচুর চলতেছে, প্লাস মনে করেন যে ওই নতুন চেন সিস্টেম বের হয়েছে, ওগুলো চলতেছে। আর সুতির মধ্যে বেশি, সামনে গরমের মধ্যে সুতিটা বেশি কালেকশন। এবার কম্বো হিট মাল চলছে, কম্বোটা খুবই ক্যাজুয়াল ফিটিংগুলো সবচেয়ে বেশি চলতেছে। এবার ট্রেনটা হচ্ছে বেশিরভাগ কটন বডির ভিতরে, সুতি যে ফ্যাব্রিক্সগুলো আসছে পাকিস্তানি, ইন্ডিয়ান। নতুন পোশাকে ঈদ আনন্দ হবে আরো বেশি, এমনটাই বলছেন ক্রেতারা। 4টা পাঞ্জাবি কিনছে, আরো 3টা কেনা লাগবে। নানি শাশুড়ি, দাদি শাশুড়ি, তারপরে শাশুড়ি, বউ, মেয়ে সবার জন্য কেনাকাটা করেছি। আমি নাইরা কাট নিয়েছি। বাচ্চার জন্য আপনার শার্ট নিছি, একটা প্যান্ট নিলাম, এবং একটা পাজামা কিনবো। ঈদ যত ঘনিয়ে আসছে বাড়ছে ক্রেতাদের আনাগোনা। শেষ মুহূর্তে কেনাকাটায় আরো ভিড় বাড়বে বলে আশা বিক্রেতাদের। কায়কোবাদ মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। ঈদ ঘিরে সবচেয়ে ব্যস্ততম ঢাকা টাঙ্গাইল ও ঢাকা রংপুর মহাসড়ক। এই সড়কের গাজীপুরের চন্দ্রা থেকে এলেঙ্গা পর্যন্ত যান চলাচল অনেকটা নির্বিঘ্ন হলেও বাদ সাধবে এলেঙ্গা থেকে 2 লেনের মহাসড়ক। উন্নয়ন কাজের জন্য যানজটের শঙ্কা থেকে মুক্তি পাচ্ছে না চালক ও যাত্রীরা। তবে স্বস্তির হাতছানি দিচ্ছে সিরাজগঞ্জের হাটিকুণ্ডুল ইন্টারচেঞ্জ। প্রতিনিধিদের তথ্য ছবিতে ইমরুল কায়েসের ডেস্ক রিপোর্ট। ঈদযাত্রায় ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়ক এক আতঙ্কের নাম। যানজট, ভাড়া আর আইনশৃঙ্খলা পরিস্থিতি যাত্রীদের কপালে ফেলেছে দুর্ভাবনার ভাঁজ। রাজধানী থেকে উত্তরাঞ্চলের 22 জেলার গণপরিবহনের চলাচলের জন্য সবচেয়ে ব্যস্ততম গাজীপুরের চন্দ্রা ত্রিমুখী সড়ক। ঈদের ছুটি শুরু হলেই এ সড়কে বাড়ি ফেরা মানুষের ঢল নামে। তবে চন্দ্রার টাঙ্গাইলমুখী লেনে অপরিকল্পিতভাবে রোড ডিভাইডার স্থাপন করায় অল্পতেই যানজটের সৃষ্টি হচ্ছে। ফলে আসন্ন ঘিরে যানবাহনের বাড়তি চাপে ভোগান্তিতে পড়বে সাধারণ যাত্রীরা। যমুনা থেকে একবারে হলো পর্যন্ত, রংপুর পর্যন্ত একবারে ক্লিয়ার। খালি যে সিরাজগঞ্জে মাঝে মাঝে হালকা হালকা দাম পড়ছে। রংপুরে কিছু গাড়ি আছে না, ওগুলো সব এই রোডে আইসা পরে, এখন তো আসে নাকি আসে একবার আইসা পরে, তখন দাম দর পাই জায়গা। এদিকে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরের চন্দ্রা থেকে এলেঙ্গা পর্যন্ত প্রায় 64 কিলোমিটার রাস্তার 4 লেনের সুবিধা পাচ্ছে চালকেরা। কিন্তু এলেঙ্গা থেকে যমুনা সেতু পর্যন্ত সড়ক ভোগান্তির কারণ। সড়কের উন্নয়ন কাজ শেষ না হয় যানজটের আশঙ্কায় যাত্রী ও পরিবহন চালকেরা। সরকার নাই, এখন পুলিশের ডিউটি আগের মতো নাই, এই কারণে জাম হওয়ার সম্ভাবনা আরো বেশি। জামের কারণ হলো অটোরিকশা, বুঝছেন, আর জাম কখনো বলে হয় না। তবে স্বস্তির হাতছানি দিচ্ছে সিরাজগঞ্জের যমুনা সেতু পশ্চিম গোলচত্বর থেকে হাটিকুমরুলের 22 কিলোমিটার সড়ক। ঈদ ঘিরে খুলে দেওয়া হয়েছে যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের নবনির্মিত ঝাওল, ঘুরকা, সলঙ্গা ও ভুইয়াগাতি আন্ডারপাস। এছাড়া ঢাকা রংপুর মহাসড়ক 4 লেনে উন্নীত হওয়ায় সড়কে যানজটের শঙ্কা নেই। ঈদযাত্রায় জনভোগান্তি ও দুর্ঘটনা কমাতে বিভিন্ন ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে বলছে প্রশাসন। আমাদের প্রায় 750-র অধিক টাঙ্গাইল জেলা পুলিশের, তারা কিন্তু এই মহাসড়কের নিরাপত্তা এবং ট্রাফিক ব্যবস্থাপনা যাতে কিভাবে আরও বেশি স্বস্তিদায়ক পরিবেশে যাত্রীরা তাদের গন্তব্যস্থলে যেতে পারে সেজন্য আমরা কিন্তু প্রস্তুতি রেখেছি। ঈদ ঘিরে ঢাকা টাঙ্গাইল ও ঢাকা রংপুর মহাসড়ক বাড়তি নজরদারিতে থাকবে বলে জানিয়েছে পুলিশ। ইমরুল কায়েস, এনটিভি নিউজ ডেস্ক। এই ছিল সকালের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। ধন্যবাদ সবাইকে।